হ্যালো বন্ধুরা, আমার নাম রিয়া। আজ আমি আপনাদের আমার জীবনের একটা গোপন সত্যি ঘটনা বলতে এসেছি। এই গল্পটা আমার জীবনের সেই সময়ের কথা যখন আমি ভুল আর ঠিকের মাঝের পার্থক্যটা হারিয়ে ফেলেছিলাম। আমার এই গল্পটা শোনার পর হয়তো আপনারা আমাকে ভালো বা খারাপ যে কোনো কিছুই ভাবতে পারেন, কিন্তু আমি শুধু আমার মনের বোঝাটা হালকা করার জন্য আর আপনাদের জীবনের পথে একটা সতর্ক বার্তা দেওয়ার জন্য এই গল্পটা বলছি। জানি আমার মতো এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে হয়তো অনেকেই গেছেন, কিন্তু লজ্জায় বা ভয়ে কখনো মুখ ফুটে বলতে পারেননি। তাই আমার অনুরোধ, পুরো গল্পটা শেষ পর্যন্ত শুনবেন। আর যদি আমার কথাগুলো আপনাদের মনের কোনো তারে একটুও নাড়া দিয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি আমার মনের আরও অনেক না বলা কথা আপনাদের সাথে ভাগ করে নিতে পারি। আমার বিয়ে হয়েছিল বছর ৩ আগে, সম্বন্ধ করে বিয়ে। বর অনিক একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পোস্টে চাকরি করে। বিয়ের পর সবকিছুই স্বপ্নের মতো ছিল। নতুন সংসার, নতুন মানুষ, সবকিছু গুছিয়ে নিতে নিতেই প্রথম ৬ মাস কেটে গেল। কিন্তু এরপরই অনিকের কাজের সূত্রে আমাদের বিদেশে যাওয়ার কথা হলো। নতুন দেশে গিয়ে প্রথম প্রথম সব ভালোই লাগছিল, কিন্তু ধীরে ধীরে অনিক ওর কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে শুরু করল। আমরা এক ছাদের নিচে থাকতাম ঠিকই, কিন্তু আমাদের মন দুটো যেন হাজার হাজার মাইল দূরে চলে গিয়েছিল। সারা দিন আমি একা একা থাকতাম। দেশে বাবা মা বন্ধুবান্ধব ছেড়ে এসেছিলাম শুধু ওর জন্য, কিন্তু ওকেই আমি সারাদিনে কয়েক ঘন্টার বেশি কাছে পেতাম না। যখন ও বাড়ি ফিরত তখন এতটাই ক্লান্ত থাকত যে দুটো কথা বলার মতো পরিস্থিতিও থাকত না। এভাবেই কাটছিল দিনগুলো। ভালোবাসা বা শারীরিক সম্পর্কের কথা তো ছেড়েই দিলাম, আমাদের মধ্যে যেন সামান্য মানসিক যোগাযোগটাও হারিয়ে যাচ্ছিল। আমার ভেতরের একাকিত্বটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এর মধ্যেই দেশে আমার শ্বশুরের শরীরটা বেশ খারাপ হলো। খবর পেয়ে উনি খুব ভেঙে পড়ল, কিন্তু ওর পক্ষে ছুটি নিয়ে দেশে ফেরা সম্ভব ছিল না। অনেক আলোচনার পর ঠিক হলো আমি একা দেশে ফিরে যাব। কিছুদিন শ্বশুরবাড়িকে থেকে আসব, তাতে সবাইকেও দেখা হবে আর আমারও একটা পরিবর্তন হবে। অনিকের প্রস্তাবে আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। এই দমবন্ধ করা জীবন থেকে কিছুদিন ছুটি তো পাওয়া যাবে। ৭ দিনের মধ্যেই আমি টিকিট কেটে দেশের জন্য রওনা দিলাম। শ্বশুরবাড়ি বলতে আমাদের গ্রামের বাড়িটা। বিশাল বড় পুরনো দিনের বাড়ি, একটা মস্ত বড় পুকুর, আম কাঁঠালের বাগান, সব মিলিয়ে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। শ্বশুর শাশুড়ি ছাড়াও বাড়িতে থাকতেন অনিকের কাকা কাকিমা আর তাদের একমাত্র ছেলে আকাশ। আকাশ আমার থেকে বছর ২-১-এর ছোট হবে। শেষবার যখন ওকে দেখেছিলাম তখনও সবে কলেজে ভর্তি হয়েছে। একটা রোগা পাতলা লাজুক স্বভাবের ছেলে ছিল। এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া করে যখন গ্রামে পৌঁছালাম তখন প্রায় সন্ধে। বাড়ির সামনে গাড়ি দাঁড়াতেই সবাই ছুটে এলো। কতদিন পর সবার সাথে দেখা। শাশুড়িমা আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! শ্বশুরমশাইয়ের শরীরটা আসলে খুব ভেঙে পড়েছে। আমাকে দেখে তার মুখেও একটা হালকা হাসির রেখা ফুটে উঠল। সবার মধ্যে আমি আকাশকেও দেখলাম, কিন্তু ও আর আগের মতো নেই। লম্বা চওড়া ফর্সা, চোখে মুখে একটা দুষ্টু হাসি ঝিলিক। আমাকে দেখে এগিয়ে এসে প্রণাম করল। আমি ওর মাথায় হাত রাখতেই ও আমার চোখের দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে এমন কিছু একটা ছিল যা আমাকে একটু হলেও অবাক করেছিল। বাড়িতে আমার জন্য একটা ঘর ঠিক করাই ছিল, দোতলার কোণের ঘরটা, যার জানালা খুললেই পুকুর আর বাগানটা দেখা যায়। আমি ফ্রেশ হয়ে নিচে নামতেই শাশুড়িমা আমার জন্য খাবার নিয়ে এলেন। খেতে খেতে সবার সাথে গল্প হচ্ছিল, অনিতের কথা, আমার কথা, বিদেশের জীবনের কথা। আমি হাসি মুখে সব প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, কিন্তু আমার ভেতরের শূন্যতাটা আড়াল করতে পারছিলাম না। রাতে নিজের ঘরে এসে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। কতদিন পর এমন একটা শান্ত পরিবেশে এলাম। ঝিঝি পোকার ডাক, পুকুরের জলে চাঁদের ছায়া, সব মিলিয়ে মনটা ভালো হয়ে যাচ্ছিল। কিন্তু একই সাথে অনিকের জন্য মনটা খারাপ লাগছিল। ও একা একা ওখানে কি করছে, কি খাচ্ছে, এই সব চিন্তা মাথায় ঘুরছিল। আমি ওকে ফোন করলাম। ২-১ বার রিং হবার পর ও ফোনটা ধরল। ওর গলা শুনেই বুঝলাম ও খুব ব্যস্ত। কোনো মতে ২-১টা কথা বলেই ফোনটা রেখে দিল। আমার বুকটা আবার সেই পরিচিত শূন্যতায় ভরে গেল। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি বারান্দায় এসে দাঁড়ালাম।
তাকালাম। হঠাৎ নিচে বাগানের দিকে চোখ পড়তেই দেখলাম আকাশ ওখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আমাকে দেখতে পেয়ে ও হাত নাড়ল, তারপর ইশারায় জিজ্ঞেস করল আমি নিচে আসব কিনা। এত রাতে ওর সাথে একা দেখা করাটা ঠিক হবে কিনা এই চিন্তাটা একবার মাথায় এলেও পরক্ষণেই ছেড়ে ফেললাম। ও তো আমার দেবরের মতো, ওর সাথে কথা বললে হয়তো মনটা একটু হালকা হবে। আমি নিচে নেমে বাগানের দিকে এগিয়ে গেলাম। আকাশ আমাকে দেখে সিগারেটটা ফেলে দিয়ে এগিয়ে এলো। কি ভাবি, ঘুম আসছে না? আমি হালকা হেসে বললাম, না, আসলে নতুন জায়গা তো, তাই হয়তো। আকাশ আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, বলল, শুধু কি নতুন জায়গা নাকি অন্য কোনো কারণও আছে? ওর প্রশ্নটা আমার বুকের ভেতর গিয়ে লাগল। ও কি আমার মনের অবস্থাটা বুঝতে পারছে? আমি চুপ করে রইলাম। আকাশ আমার আরও একটু কাছে এগিয়ে এসে নরম গলায় বলল, আমি সব বুঝি ভাবি, দাদাভাই খুব ব্যস্ত, তাই না? তোমাকে একদম সময় দিতে পারে না। ওর মুখে এই কথাগুলো শুনে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করল। আকাশ আমার হাতটা আলতো করে ধরে বলল, কেঁদো না ভাবি, আমি তো আছি। তোমার যখনই মন খারাপ করবে আমাকে বলবে, আমি তোমার সব কথা শুনব। ওর ওই স্পর্শটা, ওর ওই ভরসার কথাগুলো সেই রাতে আমার খুব প্রয়োজন ছিল। আমি ওর কাঁধে মাথা রেখে অনেকক্ষণ কাঁদলাম। ও আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল আর সান্ত্বনা দিচ্ছিল। সেই রাতে ওর মধ্যে আমি আমার জন্য একটা আশ্রয় খুঁজে পেয়েছিলাম, একটা নির্ভরতার জায়গা যা আমি অনেকের কাছে বহুদিন পাইনি। এরপর থেকে আকাশ আমার খুব খেয়াল রাখতে শুরু করল। আমি সকালে ঘুম থেকে ওঠার আগেই ও বাগান থেকে আমার জন্য তাজা ফুল নিয়ে এসে টেবিলে রেখে যেত। আমার কি খেতে ভালো লাগে, কি অপছন্দ, সব কিছুর খবর রাখত। দিনের বেলা যখন বাড়ির সবাই কাজে ব্যস্ত থাকত বা ঘুমিয়ে পড়ত, তখনও আমাকে নিয়ে পুকুর পাড়ে গিয়ে বসত, আমাকে গান শোনাত, মজার মজার গল্প বলে হাসাত। ওর সঙ্গ আমার এতটাই ভালো লাগতে শুরু করল যে আমি ধীরে ধীরে অনিকের অনুপস্থিতিটা ভুলতে শুরু করলাম। আকাশের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ ছিল। ও যখন আমার দিকে তাকিয়ে থাকত, আমার মনে হতো যেন ও আমার ভেতরটা পড়ে ফেলতে পারছে। ওর চোখের ভাষা আমি বুঝতাম, কিন্তু বুঝতে চাইতাম না। আমি নিজেকে বারবার বোঝাতাম, ও আমার দেবরের মতো, ওর এই যত্ন, এই ভালোবাসা শুধুই ভাবি হিসেবে। কিন্তু আমার মন মানতে চাইত না। ওর কাছাকাছি থাকলে আমার বুকের ভেতরটা ধুকভুক করত, একটা অজানা উত্তেজনা কাজ করত। একদিন দুপুরবেলা বাড়িতে আর কেউ ছিল না। শ্বশুর শাশুড়ি ডাক্তারের কাছে গিয়েছিলেন আর কাকা কাকিমা গিয়েছিলেন পাশের গ্রামে কোনো আত্মীয়ের বাড়ি। আমি ঘরে শুয়ে একটা বই পড়ছিলাম। হঠাৎ আকাশ আমার ঘরে এসে ঢুকল। ওর হাতে ছিল দুটো কাঁচা আম। ভাবি, আম মাখা খাবে? আমি হেসে বললাম, এই অসময় আম মাখা? কেন, অসময় কিসের? আম মাখা খাওয়ার কোনো সময় থাকে নাকি? বলে ও আমার পাশেই খাটে এসে বসল। ওর শরীর থেকে একটা অদ্ভুত সুন্দর গন্ধ আসছিল। ও যখন আম মাখছিল আমি ওর দিকে তাকিয়েছিলাম। ওর হাতের আঙ্গুলগুলো, ওর তাকানোর ভঙ্গি, সব কিছুই আমাকে কেমন যেন অবশ করে দিচ্ছিল। আম মাখাটা আমার দিকে এগিয়ে দিয়ে ও বলল, নাও খেয়ে দেখো কেমন হয়েছে। আমি এক টুকরো আম মুখে দিতেই ও আমার খুব কাছে সরে এলো। আমাদের মধ্যে দূরত্ব তখন প্রায় ছিলই না। আমি ওর নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ও আমার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ভাবি, তোমাকে একটা কথা বলবো? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কি? তোমাকে যেদিন প্রথম দেখলাম সেদিন থেকেই আমি তোমার কথাটা শেষ করার আগেই ও আমার হাতটা ওর হাতের মধ্যে চেপে ধরল। আমি হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম না, বরং ওর স্পর্শটা আমার ভালো লাগছিল। ও আমার আরও কাছে এসে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, আমি জানি তুমি খুব একা, কিন্তু আমি তোমাকে একা থাকতে দেব না। এই কথাগুলো শোনার পর আমার আর কোনো প্রতিরোধ করার ক্ষমতা ছিল না। আমার ভেতরের সমস্ত বাধা, সমস্ত দ্বিধা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। আমি ওর চোখের দিকে তাকালাম। সেই চোখে আমি আমার জন্য ভালোবাসা, কামনা আর আশ্রয় দেখতে পেলাম। সেদিন দুপুরে আমরা প্রথমবার একে অপরের খুব কাছে এসেছিলাম। কোনো কথা ছাড়াই, শুধু স্পর্শের মাধ্যমে আমরা একে অপরের মনের কথা বুঝে গিয়েছিলাম। ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ওর বুকে মাথা রেখেছিলাম। ও আমাকে আলতো করে জড়িয়ে ধরে আমার চুলে বিলি কেটে দিচ্ছিল। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল এই তো সেই শান্তি যা আমি এতদিন ভরে খুঁজে বেড়াচ্ছিলাম। কিন্তু যখন ঘোর কাটল, তখন আমার ভেতরটা অপরাধে বোধে ভরে গেল। আমি কি করলাম? আমি আমার স্বামী, আমার শ্বশুর
শ্বশুরবাড়ির লোকের সাথে বিশ্বাসঘাতকতা করলাম। আমি আকাশের ঘর থেকে প্রায় ছুটে নিজের ঘরে চলে এসে দরজা বন্ধ করে দিলাম। সারা দিন আমি আর ঘর থেকে বেরোলাম না, রাতেও কিছু খেলাম না। আমার শুধু মনে হচ্ছিল আমি একটা বিশাল বড় পাপ করে ফেলেছি। পরদিন সকালে আমি আকাশকে এড়িয়ে চলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ও বারবার আমার সামনে চলে আসছিল। ওর চোখে ছিল প্রশ্ন, ও বুঝতে পারছিল না আমি কেন এমন করছি। দুপুরে যখন আমি পুকুর ঘাটে একা বসেছিলাম, ও আমার পাশে এসে বসল। কি হয়েছে ভাবি, তুমি আমাকে এড়িয়ে চলছ কেন? আমি কি কোনো ভুল করেছি? আমি ওর দিকে না তাকিয়েই বললাম, আকাশ, কাল যা হয়েছে তা ঠিক হয়নি, আমাদের এটা করা উচিত হয়নি। তুমি আমার দেবরের মতো আর আমি তোমার ভাবি, এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আমার কথা শুনে আকাশ হাসল। ভবিষ্যতের কথা কে ভাবছে ভাবি? আমি শুধু বর্তমানকে নিয়ে বাঁচতে চাই, আর আমার বর্তমান তো তুমি। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি, আর তুমিও আমাকে। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, না আকাশ, এটা ভালোবাসা না, এটা শুধু একটা মোহ, একটা ভুল। আমরা দুজনেই দুটো ভুল মানুষকে আঁকড়ে ভরে বাঁচতে চাইছি। যদি এটা ভুলই হয়, তাহলে এই ভুলটাই আমি বারবার করতে চাই, বলে ও আমার হাতটা ধরতে চাইল। আমি হাতটা সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালাম। প্লিজ আকাশ, আমাকে একা থাকতে দাও, আমি আর এই পাপের ভাগী হতে চাই না। আমি সেখান থেকে চলে এলাম, কিন্তু আমার মনটা সেখানেই পড়ে রইল। আমি জানতাম আমি আকাশকে ঠেলাতে পারবো না, আর সত্যি বলতে আমি নিজেও ওকে ঠেলাতে চাইছিলাম না। ওর ওর ভালোবাসা আমার কাছে একটা নেশার মতো হয়ে গিয়েছিল। এরপর কয়েকদিন আমাদের মধ্যে একটা অদ্ভুত দূরত্ব তৈরি হলো। আমরা একে অপরের সামনে পড়লে কথা তাই চলে এলাম। আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। ও মোমবাতিটা টেবিলে রেখে আমার পাশে এসে বসল। আমরা দুজনেই চুপচাপ। বাইরে তখন ঝড়েই তাণ্ডব চলছে। বাজ পড়ার শব্দে আমি চমকে উঠতেই আকাশ আমার হাতটা শক্ত করে ধরল। ভয় পেও না, আমি তো আছি। ওর স্পর্শ পেয়ে আমার ভয়টা যেন কোথায় উবে গেল। আমি ওর কাঁধে মাথা রাখলাম। ও আমার কপালে আলতো করে একটা চুমু খেল। সেই রাতে ঝড়ের তাণ্ডবের সাথে সাথে আমার মনের ভেতরও একটা ঝড় উঠেছিল। আমার সমস্ত নীতিবোধ, সমস্ত বিবেক সেই ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল। আমি আর নিজেকে আটকাতে পারিনি। আকাশের বাহুবন্ধনে আমি নিজেকে সঁপে দিয়েছিলাম। সেই নিষিদ্ধ ঘনিষ্ঠতার রাতে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিলাম, কিন্তু সেই মুহূর্তে সেটাকেই আমার জীবনের একমাত্র সত্যি বলে মনে হয়েছিল। ওর শরীরের উত্তাপ আমার শীতল হয়ে যাওয়া অস্তিত্বকে যেন নতুন করে জাগিয়ে তুলেছিল। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর কোমরে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে চেপে ধরেছিলাম। তারপর ওর বুকে, গলায়, ঠোঁটে অবিরাম চুমু খেতে থাকলাম। ও আমার শাড়ির আঁচলটা সরিয়ে আমার ঘাড়ে, বুকে মুখ দোবাল। আমার সারা শরীরে তখন এক অদ্ভুত শিহরণ। বাইরের প্রকৃতির ঝড়ের চেয়েও বড় ঝড় তখন আমাদের দুজনের শরীরে আর মনে। সেই রাতে আমরা দুজন দুজনের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। কোনো লজ্জা, কোনো ভয়, কোনো পাপবোধ আমাদের স্পর্শ করতে পারেনি। ভোরবেলার দিকে যখন ঝড় থামল, তখন আমাদের ঘোর কাটল। আমি বুঝতে পারলাম আমরা কি করে ফেলেছি। আমার শরীরটা ভয়ে, লজ্জায়, অপরাধবোধে কাঁপতে শুরু করল। আকাশ আমার অবস্থা বুঝতে পেরে আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে, এমন করছো কেন? আমি কান্না জড়ানো গলায় বললাম, আমরা সব শেষ করে দিলাম আকাশ, আর ফেরার কোনো পথ নেই। আমি তো ফিরতেও চাই না ভাবি, আমি তোমার সাথেই থাকতে চাই, কিন্তু সেটা সম্ভব না। অনিক যখন সব জানতে পারবে না, আমরা কাউকে কিছু জানতে দেব না, এটা শুধু আমাদের দুজনের গোপন কথা হয়ে থাকবে। ওর কথায় আমি কিছুটা আশ্বস্ত হলাম, কিন্তু মন থেকে ভয়টা গেল না। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হয়ে গেল। আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করতাম, কখনো ছাদে, কখনো বাগানের কোণে, কখনো বা পুকুর ঘাটে। বাড়ির সবার চোখের আড়ালে আমাদের একটা অন্য জগৎ তৈরি হয়েছিল। সেই জগতে কোনো বাধা ছিল না, কোনো নিয়ম ছিল না, ছিল শুধু একে অপরের জন্য তীব্র আকর্ষণ আর ভালোবাসা। আমি জানতাম এই সম্পর্কের কোনো পরিণতি নেই। একদিন না একদিন অনিক ফিরে আসবে, আর আমাকেও তার কাছে ফিরে যেতে হবে। কিন্তু সেই সত্যিটাকে আমি মেনে নিতে পারছিলাম না। আকাশের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে ভীষণ দামি ছিল। আমি ওর মধ্যে আমার না পাওয়া ভালোবাসা, আমার একাকিত্বের সঙ্গী, আমার সব কিছু খুঁজে পেয়েছিলাম। দেখতে দেখতে আমার দেশে ফেরার দিন ঘনিয়ে এলো। অনিকের ছুটি মঞ্জুর হয়েছে, ও দেশে ফিরছে। আমাকেও এবার বিদেশে সেই একাকী জীবনে ফিরে যেতে হবে।
খবরটা শোনার পর থেকে আমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল, আকাশের মুখটাও কালো হয়ে গেল। শেষ রাতের বেলা ও আমার ঘরে এলো, ওর চোখ দুটো ছলছল করছিল। তুমি চলে যাবে ভাবি? আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু ওকে জড়িয়ে ধরে কাঁদলাম। আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচব না। এটা সম্ভব না আকাশ, আমাকে যেতেই হবে, এটাই আমাদের নিয়তি। আমি কোনো নিয়তি মানি না, চলো আমরা কোথাও পালিয়ে যাই। ওর কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। একদিকে অনিকের সাথে আমার সামাজিক বন্ধন, আমার সংসার, আর অন্যদিকে আকাশের জন্য আমার এই নিষিদ্ধ ভালোবাসা। আমি কোনটাকে বেছে নেব? সেই রাতে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। পরদিন সকালে অনিক এসে পৌঁছাল। ওকে দেখে বাড়ির সবাই খুব খুশি, শুধু আমি আর আকাশ হাসতে পারছিলাম না। অনিক আমাকে দেখে জড়িয়ে ধরল। কতদিন পর ওর স্পর্শ পেলাম, কিন্তু আমার তাতে কোনো অনুভূতি হলো না। আমার মন আর শরীর জুড়ে তখন শুধু আকাশের অস্তিত্ব। অনিকের সাথে আমার আবার সেই পুরনো জীবনে ফিরে যাওয়ার পালা। কিন্তু আমি কি পারব? আমি কি পারব আকাশকে ভুলে যেতে? আমি কি পারব আমার এই পাপবোধ নিয়ে অনিকের সাথে সংসার করতে? এই প্রশ্নগুলো আমার মাথার মধ্যে ঘুরপাক কাটছিল। গ্রামের বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় আমি সবার থেকে বিদায় নিলাম। সব শেষে আকাশের সামনে দাঁড়ালাম। ও আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে ছিল এক রাশ অভিমান, কষ্ট আর ভালোবাসা। আমি ওর দিকে তাকাতে পারছিলাম না। গাড়িতে ওঠার আগে ও আমার কানের কাছে ফিসফিস করে বলল, আমি তোমার জন্য অপেক্ষা করব ভাবি, তুমি যেখানেই থাকো আমি তোমাকে খুঁজে নেব। ওর এই কথাটা আমার বুকের ভেতরটা তোলপাড় করে দিল। আমি জানি না আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি। আমি জানি না আমি ঠিক করেছি না ভুল, কিন্তু আমি এটা জানি যে গ্রামের বাড়িতে ছুটিতে বেড়াতে গিয়ে কাটানো সেই দিনগুলো আর আকাশের সাথে আমার সেই নিষিদ্ধ সম্পর্ক আমার জীবনের একটা অংশ হয়ে থাকবে। এই স্মৃতি আমি কোনোদিনও ভুলতে পারব না। এই ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু এই অনুভূতিরও কোনো তুলনা হয় না। আমি এখন দুটো জীবনের মাঝখানে দাঁড়িয়ে আছি। একদিকে আমার স্বামী, আমার সংসার, আর অন্যদিকে আমার নিষিদ্ধ প্রেম। আমি জানি না আমার পথ আমাকে কোথায় নিয়ে যাবে।